মনে হচ্ছে কি যে চারপাশ দিয়ে গোপালগঞ্জ জেলার সবাইকে জালের মতন মানে আটকে রেখেছে, যে যাকে পাচ্ছে তাকে ধরছে, নারী পুরুষ নির্বিশেষে। গোপালগঞ্জের 5টা উপজেলা, গোপালগঞ্জ সদর সহ সব জায়গায় পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা তারা এলোপাথারি যাকে পেয়েছে বাড়িতে বাড়িতে গিয়েছে এবং যাকে পেয়েছে তুলে নিয়ে এসেছে। আমি একে গ্রেফতার বলতে চাই না। এবং আমি যেমন একটা গ্রামের কথা শুনলাম, খুবই সাধারণ প্রত্যন্ত একটা অঞ্চলে, সেখানেও শুনলাম যে একটা জায়গা থেকে 6 জনকে নিয়ে গেছে, এক জায়গা থেকে 20 জন নিয়ে গেছে। এবং আমাদের চেনা, আমাদের কাছে যারা আসলে পলিটিক্যালি কিছুটা কানেক্টেড ছিল, এরকম প্রায় 250 জন, যাদের আসলে আমরা কোনো খবর জানি না, কোথায় আছে, কি অবস্থা আছে, কেউ জানে না। এই হচ্ছে পরিস্থিতি। রুমা, আপনি যে রমজানের কথা বললেন, আমরা গতকাল পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। এই 4 জনের মধ্যে কি রমজান আছে? না, রমজান কিন্তু 2 জন। একজন রমজান 4 জনের ভেতরে আছে, যার বয়স মাত্র 18, যাকে পুলিশ ধরে নিয়ে গেল, তারপর বললো যে একে রাখবো কোথায়, এরপর আমরা তার লাশ পেলাম, সে একজন। আর আজকে যে রমজান, এর দাড়িওয়ালা, আমার মনে হচ্ছে বয়স 35 তো হবেই এরকম। তার আইডি কার্ডটা আমাকে পাঠানোর কথা, যেহেতু ঢাকা মেডিকেল কলেজে সে মারা গেল। এর রক্ত চেয়ে কিন্তু আমি পোস্ট দিয়েছিলাম এবং রক্ত জোগাড় হয়েছিল। এই রমজানের আমি আজকে শেখ হাসিনার একটি ভাষণ শুনছিলাম, সেখানে তিনি 7 জনের মৃত্যুর কথা বলেছিলেন। আসলে বললাম না যে আমরা কিন্তু নিশ্চিত না। আমরা 9 জনের কথা জানি, 15 জনের কথা জানি, 20 জনের কথা জানি। কারণ হচ্ছে শুধু যে কারফিউ, আমি শুধু দীপ্ত সাহার কথা বলছি। দীপ্ত সাহা আমাদের পাড়ার 25 বছরের একটা ছিল। ওর পাশের একদম সাথে লাগানো যে বাসা, তা আমি তাদেরকে ফোন করেছিলাম যে ওর মার সাথে একটু কথা বলবো, যাওয়া যাবে কিনা। মানে দীপ্তর লাশ এসেছে, সেই লাশ পাশের প্রতিবেশীকেও দেখতে যেতে সাহস পায়নি। এটাই কিন্তু বাস্তবতা। যার ফলে প্রকৃত ঘটনা কি, তারপর আপনি জানেন যে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর নেট খুবই স্লো, গ্রামে কোনো কাজই করেনি নেট। সেই অবস্থায় মানুষ ফোনেও যোগাযোগ করতে পারছে না। আর ফোন নিয়েও একটা ভীতি আছে। ধরেন আপনি বলবেন যে কোনো অ্যাপস, সেই অ্যাপস ব্যবহার করতে মানুষ ভয় পাচ্ছে যে ট্র্যাক করে হয়তো বা ধরে নিয়ে যাবে। মানে এটা এটা আমি যেটা শুনেছি যে মানে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এরকম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তখনও কিন্তু লুকানোর জায়গা ছিল, একজন একজনকে হেল্প করেছে। এখন সেই জায়গাটাও নেই, কারণ প্রতিটা মানুষ আক্রান্ত। মনে হচ্ছে কি যে চারপাশ দিয়ে গোপালগঞ্জ জেলার সবাইকে জালের মতন মানে আটকে রেখেছে, যে যাকে পাচ্ছে তাকে ধরছে, নারী পুরুষ নির্বিশেষে। মানে এটা আসলে অবিশ্বাস্য। আমি মুখে বলছি ঠিকই, আমার মানে শুনতে শুনতে বলতে বলতে আমার মনে হচ্ছে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমার এক্সপ্রেশনে আপনারা বুঝতেও পারছেন না, কারণ মানে এত শুনছি, কতজন মারা গেছে, কতজন গ্রেফতার হয়ে গেছে, এত কান্না, মানে এগুলো আসলে এটা অবর্ণনীয়। এবং মানে এটা কোনো মানুষের কাজ না। বাংলাদেশের ইউনূস যা করছে, ইউনূস গং, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটা করতে পারে না। জি, মাহফুজুর রহমান, আপনি শুনছিলেন গোপালগঞ্জ থেকে আসলে সেই অর্থে আমরা তেমন কোনো খবর পাচ্ছি না। বলতে এরকম যে আমরা গণমাধ্যমে সেরকম কোনো খবর পাচ্ছি না, কারণটি কি আপনার মনে হয়? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যম এমন পরিস্থিতি বা গণমাধ্যমের এমন ভূমিকা আমরা স্বৈরশাসক এরশাদের সময় দেখিনি। আমরা এর আগেও 2টি সরকার, বিএনপি সরকার, পরবর্তীতে শেখ হাসিনার সরকার, দীর্ঘ সময় সরকারের সময় অনেক অভিযোগ ছিল যে সংবাদপত্র নিয়ন্ত্রণের বা সংবাদপত্র স্বাধীনতার, কিন্তু সংবাদ গায়েব করে দেওয়া, সংবাদ গুম করে দেওয়ার মতো ঘটনা এমন হয়নি। আমরা এখন বলবো যে এই সরকার সংবাদ গুমের সরকারে পরিণত হয়েছে। সংবাদকে গুম করে দেওয়া হচ্ছে এবং মানুষকে প্রকৃত তথ্য জানতে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখছি যে শক্তিশালী মিডিয়া হাউসগুলো এই সরকারের কাছে নথি স্বীকার করে সরকারের বানানো বা সরকারের নির্দেশিত তথ্য সরবরাহ করে সংবাদ পরিবেশন করছে। বাংলাদেশে যে সংবাদ মাধ্যমটি প্রথম আলো, আমরা যাকে বলা হতো যে শক্তিশালী সংবাদ মাধ্যম, সেই সংবাদ প্রথম আলো যেভাবে গোপালগঞ্জের নিউজটি করেছে সেটি একটি হাস্যকর এবং খুবই অপমানজনক একটি সংবাদ করেছে, যে সংবাদের হেডিং এ মনে হয়েছে যেন গোপালগঞ্জের সংঘর্ষ, এনসিসির সাথে সংঘর্ষ এবং 4 জন মারা গেছে। তাদের এই সংবাদের
কি হচ্ছে যে এই সংবাদ একটি বিভ্রান্তিমূলক হেডিং, যে হেডিং এর মাধ্যমে মানুষ ভাববে যে এনসিসির 4 জন মারা গেছে। এই যে একটা সংবাদকে বিকৃতভাবে হেডিং করা, সংবাদের ভিতরে আপনি কি দিয়েছেন না দিয়েছেন সেটি পরবর্তীতে। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা দেখছি যে এই সরকারের সময় বিভিন্ন সংবাদকে তুলে নেওয়া, সংবাদকে উঠিয়ে নেওয়া এবং সংবাদকে আপনার সাপ্রেস করে রাখা, চেপে রাখার যে প্রবণতা, সেটি প্রকটভাবে এখন আমরা দেখছি এই গোপালগঞ্জ হত্যাকাণ্ড বা গোপালগঞ্জ গণহত্যা। আমি বলবো যে যে ঘটনাটি ঘটেছে 16 জুলাই বাংলাদেশে, সেটি একটি গণহত্যা। একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট মতের মানুষের প্রতি যখন এইভাবে হত্যাকাণ্ড করা হয়, গণহত্যার বর্ণনা অনুযায়ী এটিকে গণহত্যা বলে। এবং এই গণহত্যাকে চাপা দেওয়ার জন্য যেভাবে সরকার মিডিয়াকে ব্যবহার করছে এবং মিডিয়ার মাধ্যমে এই তথ্যগুলোকে তথ্য প্রকাশে বাধা দিচ্ছে, সেটি শুধু এই গণহত্যার আগে নয়, আমরা দেখেছি তার কয়েকদিন আগে যেটি আপনার সদরঘাটে মিটফোর্ডে যে ঘটনাটি ঘটেছে, একজনকে পাথর দিয়ে বীভৎসভাবে হত্যার পর তার শরীরের উপর যে নৃত্য, পাষণ্ডদের নৃত্য, সেই সংবাদটি কিন্তু বাংলাদেশের 2 দিন পর বাংলাদেশের মূলধারার পত্রিকাগুলিতে আমরা দেখেছি। তার আগে 2 দিন কিন্তু এই সংবাদটি আসেনি। আমরা এখন দেখছি যে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে যেভাবে সরকার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, সংবাদ মাধ্যমগুলো কিন্তু সরকারের সেই নিয়ন্ত্রণের মধ্যে থাকতে এক ধরনের স্বস্তি বোধ করছে। তা না হলে আমরা দেখতাম যে বাংলাদেশের সংবাদপত্র পরিষদ, যে সংবাদপত্র পরিষদ তাদের ভাষায় ফ্যাসিস্ট হাসিনার সময় বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের বক্তব্য এবং তাদের প্রতিবাদ জানাতো, তারা সাংবাদিকদের অপর পক্ষ যখন কোনো ঘটনার নিন্দা জানাতো, সেই সংবাদও কিন্তু সব সংবাদপত্রে আসতো। আজকে আমরা দেখছি বাংলাদেশের সংবাদপত্র পরিষদ বা পত্রিকা ওনার্স অ্যাসোসিয়েশন, এদের কোনো ভয়েস নাই, কোনো কিছু নাই। আমার মনে হয় বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার এবং বাংলাদেশের যে একটি নতুন নব্য ফ্যাসিজমের চালু হয়েছে, এই ফ্যাসিজম থেকে বেরিয়ে আসার জন্য সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের সম্পাদকদের কি ভূমিকা নেওয়া উচিত। আমার মনে হয় তারা যদি সংবাদ প্রকাশ করতে না পারেন, তাদের পদত্যাগ করা উচিত এবং পদত্যাগের মাধ্যমে তারা তাদের প্রতিবাদটা জানাতে পারেন। কারণ আমরা সংবাদ মাধ্যমের উপর নির্ভর করব দেশের সব ধরনের সংবাদ, ভালো সংবাদ, খারাপ সংবাদ পাওয়ার জন্য। যেখানে একটি গণহত্যা হচ্ছে এবং যেখানে একটি জনপদকে মাহফুজ ভাই, গণহত্যা দেখুন, আপনিও বলছেন গণহত্যা, এর আগে এনসিপি ওয়ালারা দেখলাম গত বছরের ঘটনাকে বলছে গণহত্যা। গণহত্যা কি এত সস্তা? গণহত্যা না, গণহত্যার সংজ্ঞা অনুযায়ী গোপালগঞ্জের একটি গণহত্যা এই কারণে যে একটি নির্দিষ্ট মতের এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে এটি সংগঠিত হয়েছে। এবং এর আগে যেটি হয়েছে হত্যাকাণ্ড, যেটি হয়েছে 24 জুলাইতে যে দীর্ঘ সময় যে ঘটনাগুলি ঘটেছে, সেটি হত্যাকাণ্ড, অভ্যুত্থান এবং অভ্যুত্থানকালীন সময় হত্যাকাণ্ড হয়েছে। সেখানে বেছে বেছে কোনো জাতি গোষ্ঠীকে বা কোনো একটি নির্দিষ্ট দলকে হত্যা করা হয়নি। সেখানে বিএনপি দাবি করছে তাদের সমর্থক, জামাত দাবি করছে তাদের সমর্থক, আরো অন্যান্য দলরা। তার মানে সেখানে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা নির্দিষ্ট দলকে দমনের জন্য হত্যাকাণ্ড করা হয়নি। সেই হিসাবে সেটিকে গণহত্যার সংজ্ঞায়িত করার ব্যাপারে সন্দেহ রয়ে যায়। কিন্তু গণহত্যা যেটি, আমরা তো দেখছি এখন গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার চলছে। হ্যাঁ, তারা প্রমাণ করতে হবে যে গণহত্যা। সেটি গণহত্যা কখন হয়? যখন একটি নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট বিশ্বাসের মানুষের একজনকে অথবা 1000 জনকে মারলেও সেটি গণহত্যা। কিন্তু আপনি একটি আন্দোলন হলে, আমরা 71-এর স্বাধীনতা সংগ্রাম শুরুর আগে যে হত্যাকাণ্ডগুলি পাকিস্তানি শাসকের দ্বারা হয়েছে, যারা আসাদ মারা গিয়েছে, ইভেন 52-তে যে হত্যাকাণ্ডগুলি হয়েছিল ভাষা শহীদদের বিরুদ্ধে, সেটিকে তো গণহত্যা বলা হচ্ছে না। কারণ সেই সময় যারা মারা গিয়েছে তারা কোনো একটি দলের বা একটি বিশ্বাসী ছিল না। সেখানে যারা শহীদ হয়েছেন তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিলেন এবং সেখানে তারা হয়েছে। তাই তো সেটি আমরা 52-কে তো আমরা গণহত্যা বলছি না। আমরা আসাদ যখন মারা গিয়েছে, শহীদ আসাদ, আমরা সেটাকে গণহত্যা বলছি না।
আমরা ইভেন এরশাদের সময় যখন ছাত্র আন্দোলনে যারা সেলিম দেলোয়ার সহ আরো অনেকেই মারা গেছে, সেটাকে তো গণহত্যা বলছি না, সেটা আন্দোলনে প্রাণ দেওয়া, আন্দোলনকারীর উপর গুলি বর্ষণ। এবং একইভাবে জুলাইতে যেটা হয়েছে 2024-এ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মারা গেছে, সেটি হত্যাকাণ্ড, সেটি রাজনৈতিক হত্যা হতে পারে, সেটিকে অন্যভাবে গণহত্যা সুনির্দিষ্টভাবে একটি গোষ্ঠীকে করা। এবং এইভাবে 16 জুলাই যেটি গোপালগঞ্জ হয়েছে সেটি গণহত্যা হিসাবেই স্বীকৃত হবে এবং হতেই হবে সেটি। জি, এমনিতে গণহত্যা মানে যখন এথনিক ক্লিনজিং এর উদ্দেশ্যে নৃগোষ্ঠীকে ধ্বংস করা হয়, ধর্ম হতে পারে, যে কোনো জাতি গোষ্ঠী বিশ্বাসী, জাতি হতে হবে না, একটি মতের বিশ্বাসী হতে পারে, সেটি একটি মতের বিশ্বাসী একটি রাজনৈতিক দল হতে পারে, রাজনৈতিক একটি নির্দিষ্ট গোষ্ঠী, তাদেরকে আংশিকভাবে হোক সম্পূর্ণভাবে হোক চিহ্নিত করে একটি গোষ্ঠীকে, এবং সেটা যদি করে একটি গোষ্ঠীকে তাই না হত্যার উদ্দেশ্যে সংগঠিত কোনো অপরাধ, সেটাই গণহত্যা। আমি হত্যা করার প্রয়োজন নাই, রাইট। এবং আমরা গোপালগঞ্জে কি দেখছি, এবং শারীরিক এবং মানসিক, শুধু শারীরিক না, আপনি যদি মানসিক ভাবেও তাদেরকে আহত করেন তাহলেও কিন্তু সেটা গণহত্যার মধ্যে পড়ে। মানে গোপালগঞ্জের এই ইস্যুটাকে কোনোভাবেই গণহত্যার বাইরে রাখার কোনো সুযোগ। এবং এটি যে গণহত্যা, তারা এনসিপি বক্তব্যে বোঝা যায় তারা গোপালগঞ্জকে স্বাধীন করবে। স্বাধীন করা, গোপালগঞ্জে বাংলাদেশের সরকারের অংশ হিসেবে গোপালগঞ্জে জেলা প্রশাসক আছেন, গোপালগঞ্জে থানা পুলিশ সবকিছু আছে, সেখানে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে কেন? তার মানে কোন একটি উদ্দেশ্যে, ওখানে হত্যাকাণ্ড সংগঠিত করার উদ্দেশ্যে তারা এই শব্দটি ব্যবহার করছেন। ওখানে গোপালগঞ্জ কি পরাধীন? গোপালগঞ্জ কি অন্য কারো অধীনে? গোপালগঞ্জে তো বাংলাদেশ সরকারের সব ধরনের প্রশাসনিক সব ব্যবস্থা আছে। গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে কার বিরুদ্ধে? গোপালগঞ্জ কার অধীনে? সরকারের নিয়ন্ত্রণে নেই। এই যে এই শব্দগুলি উচ্চারণ করছে, এই শব্দগুলির মাধ্যমে গণহত্যা সংগঠিত করার জন্য প্রলুব্ধ করা হচ্ছে, বা এটাকে গণহত্যাকে প্রমাণিত করে যে গোপালগঞ্জকে তারা দখল করবে। দখল করে কারা? দখলদাররাই যখন হত্যাকাণ্ড করে সেটি গণহত্যা হয়। তারা গোপালগঞ্জ দখল করবে, দখল করে মানুষকে দখলের জন্য মানুষকে মারছে। আর এমন একটি ঘটনা ঘটলো, যেই ঘটনার মধ্যে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বা তার ওয়েবসাইটে এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো বক্তব্য নেই, কোনো সমবেদনা নেই। একইভাবে আমরা দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটি কার্যক্রম করার সুযোগ পাচ্ছে বিএনপিও তাদের বক্তব্যে কোনো কিছু এই ঘটনা নিন্দা জানিয়ে কোনোভাবেই হত্যাকাণ্ডকে উল্লেখ করেনি। বিএনপি এখানে আওয়ামী লীগকে বা নিন্দা জানিয়েছে এবং এনসিপির পক্ষে বক্তব্য দিয়েছে, কিন্তু ওখানে যে মানুষ মারা গিয়েছে, 4 জন মারা গিয়েছে অফিসিয়ালি, তার সঙ্গে বিএনপিও কোনো আজকে একজন এটা কি অস্বীকার করার সুযোগ নেই। আজকে অফিসিয়ালি মারা গিয়েছে, হসপিটালে মারা গিয়েছে। সেই যে বললাম যে বিএনপির মতো রাজনৈতিক দল যারা আগামীতে সরকার গঠনের যাদের সম্ভাবনা রয়েছে এবং যারা আশা করছে, তারাও দেশের একটি অংশে যে হত্যাকাণ্ড সংগঠিত হলো তারও নিন্দা জানায়নি। এবং আমরা তো গণহত্যার সহযোগী জামাতের কাছে এটা আশা করি না, কিন্তু বাংলাদেশে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা এই ধরনের একটি ঘটনাকে নিন্দা না জানিয়ে বিএনপিও কিন্তু এর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে এর দায়ভাগ দিল। আমরা এটি তো হতবাক হলাম, কারণ এই গোপালগঞ্জেও কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করে। আমরা এই নিকট অতীতে দেখেছি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা গিয়ে গোপালগঞ্জ সহ আশেপাশের এলাকায় তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। তাহলে সেখানে বিএনপির রাজনৈতিক দল হিসাবে বিএনপির কার্যক্রম আছে, জামাতও আছে, তাহলে সেখানে গোপালগঞ্জ দখল করতে হবে। সেই দখল কি বিএনপিকে উচ্ছেদ করার জন্য, জামাতকে উচ্ছেদ করার জন্য, কাকে? এই যে শব্দটি গোপালগঞ্জকে দখল মুক্ত করবে, কোন দখল? এই দখল কাদের দখলে আছে? গোপালগঞ্জের অধিবাসীরা বাংলাদেশের নাগরিক, যারা যাবে দখল করতে তারা কারা? তারা কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আরেকটি অংশ দখল করতে যাবে কেন? এটা কি পার্বত্য চট্টগ্রাম, যেখানে কোনো বিচ্ছিন্নবাদী সংগঠন যারা বাংলাদেশের সংবিধানকে না মেনে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই রকম কোনো ঘটনা থাকলে তখন নয় প্রশ্ন আসতো যে দখল করবে। এবং এই দখল করার প্রশ্নের মধ্যে দিয়ে ওখানে গণহত্যাকে
গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার একটি শব্দ আমরা খুঁজে পাই।